23 বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই 24-এর টি-20 বিশ্বকাপের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি এই কথাটা বলার সাথে সাথে আপনি হয়তো একটু মিসকে হাসছেন। বাংলাদেশ ক্রিকেট টিম থেকে আর কি বা এক্সপেক্ট করা যেতে পারে? 2023 সালে বাংলাদেশের কাছ থেকে, যেহেতু আসলে ফরম্যাটটা ওডিআই ছিল, বাংলাদেশের কাছ থেকে আমাদের সবচাইতে বেশি এক্সপেকটেশন ছিল এবং আমরা স্বপ্নও দেখা শুরু করেছিলাম বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেলবে। তবে 23 বিশ্বকাপের আগে সাকিব তামিমের নাটক, তার সাথে আবার হাতুড়ি সিং এর মাস্টারি, সবকিছু মিলে 23 বিশ্বকাপ নিয়ে কম জল খোলা হয়নি। তবে 24 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মাতামাতির জায়গাটা একটু কম। এখন এই কমের পিছনে বেশ কয়েকটা কারণ হতে পারে। প্রথমত, ফরম্যাটটা যেহেতু টি-20, বাংলাদেশের জন্য সবচাইতে ভয়ঙ্কর একটা ফরম্যাট হচ্ছে টি-20। টি-20তে বাংলাদেশ যে কতটা দুর্বল সেটা ইউএস এর কাছে বাংলাদেশ যে 2-1 ব্যবধানে হেরে গেল, এটা দেখলে কিন্তু বোঝা যায় বাংলাদেশের টি-20-র অবস্থানটা কোথায়। 23 বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকটা পরিবর্তন এসেছে। প্রথমত, আমরা যদি ক্যাপ্টেন্সির কথা বলি, সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি করা হলো এবং নির্বাচক প্যানেলে পরিবর্তন আনা হলো। তামিম ইকবাল আনঅফিসিয়ালি সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালো। এবং আমরা যদি টি-20 ফরম্যাট নিয়ে কথাবার্তা বলি, টি-20 ফরম্যাটে কিন্তু 2024 সালে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছে। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ, তারপরে আমরা দেখলাম যে ইউএস এর বিপক্ষে, তারপরে বিপিএল, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের এই বছরটা কিন্তু টি-20 ফরম্যাটেই সবচাইতে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। তবে বরাবরের মতো বাংলাদেশ টিমের টপ অর্ডারের ব্যর্থতা কিন্তু একদম ধারাবাহিকভাবেই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি লিটন দাসের কথা বলি, লিটন দাস কিন্তু অনেক দিন ধরে ফর্মে নাই। শুধুমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান এবং টপ অর্ডার ব্যাটসম্যান এবং সবকিছু মিলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানের যে বেহাল দশা, এই বিবেচনা করে কিন্তু লিটন দাসকে নেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। এরপর যদি আমরা সৌম্য সরকারকে নিয়ে বলি, সৌম্য সরকারের যদি টি-20 ক্যারিয়ার যদি আমরা একটু বিবেচনা করি, টি-20 ক্যারিয়ারে কিন্তু সৌম্য সরকারের পারফরমেন্স খুব যে আহামরি সেটা কিন্তু বলা চলে না। তবে আমরা লাস্ট যে শ্রীলঙ্কার বিপক্ষে যে আমরা সিরিজটা ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সৌম্য সরকারের চতুর্থ ম্যাচে অসাধারণ একটা 50+ ইনিংস খেলে। তারপরে জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ভালো ইনিংস ছিল এবং আমরা ইউএস এর বিপক্ষে দেখলাম প্রথম ম্যাচে ছিল হচ্ছে 20 রান এবং দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি এবং থার্ড ম্যাচে তিনি 43 রানের অপরাজিত একটা ইনিংস খেলে। সবকিছু বিবেচনায় ধরা হচ্ছে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে হয়তো আমরা বিবেচনা করতে পারি টপ অর্ডারে। লিটন দাসের ব্যর্থতার কারণে কিন্তু তানজিদ হাসান তামিমও কিন্তু দলে জায়গা পেয়েছে এবং তানজিদ হাসান তামিম কিন্তু বেশ কয়েকটা ইনিংস কিন্তু ভালো করেছে এবং তার স্ট্রাইক রেট বলেন, তার ধারাবাহিক পারফরমেন্স বলেন, সবকিছু বিবেচনায় হয়তোবা আমরা এবারের বিশ্বকাপের টপ অর্ডারের অর্থাৎ ওপেনিং জুটিতে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে দেখতে পারি। এরপর যদি আমরা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলি, নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারটাই শুরু হয়েছে লর্ড শান্ত হিসেবে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অসংখ্য ট্রল করা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন। তবে নাজমুল হোসেন শান্ত কিন্তু আবার কামব্যাক করেছে, ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে। তারপরে সবকিছু বিবেচনায় কিন্তু নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সির রোলটা দেওয়া হয়। আচ্ছা, প্রথমত বেশ কয়েকটা ব্যাপার এখানে আলোচনা করার আছে। সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে কিন্তু একবারে ক্যাপ্টেন্সি রোলটা কিন্তু দেওয়া হয়নি। নাজমুল হোসেন শান্ত প্রথমে কামব্যাক করেছে, তারপরে 1 বছর ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে, সেটা টেস্ট বলেন, ওডিআই বলেন, টি-20, 3 ফরম্যাটেই কিন্তু তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে। এরপরে নাজমুল হোসেন শান্তকে কিন্তু ক্যাপ্টেন্সির রোলটা দেওয়া হয় এবং সাকিব আল হাসান 2023 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ছিটকে পড়ে ইনজুরির কারণে, তারপরেই নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি রোলটা দেওয়া হয় এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো একটা শুরু এনে দেয় এবং দেশের মাটিতেও কিন্তু বেশ ভালোই ক্যাপ্টেন্সি করে। সবকিছু বিবেচনা করে নাজমুল হোসেন শান্তই ছিল পারফেক্ট একটা চয়েস বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে। তবে ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত কিন্তু সেই দায়িত্বটা কিন্তু পালন করতে পারছে না। ধারাবাহিকভাবে কিন্তু নাজমুল হোসেন শান্ত ফেল করছে। নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট বলেন, তার অ্যাভারেজ বলেন টি-20তে, সেটা কিন্তু আসলে অনেক কমে গেছে। সেই কথা বিবেচনা করলে নাজমুল হোসেন শান্তকে কিন্তু ভালো একটা শুরু কিন্তু এনে দিতে হবে তার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত হিসেবে। তার কারণ বাংলাদেশ ক্রিকেট টিমে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়টা কিন্তু আসলে ক্যাপ্টেন্সি হিসেবে পারফর্ম করতে না পারা। তার কয়েকটা উদাহরণ আমি দিই। তার কারণটা হচ্ছে, আমি যদি 2019 বিশ্বকাপে ফিরে যাই, আমরা জানি মাশরাফি বিন মুর্তজা তিনি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। সেই প্রভাবটা কিন্তু পুরো দলের উপরে পড়ে এবং 2023 সালের কথা যদি আমরা বিবেচনা করি, সাকিব আল হাসানের কাছ থেকে আমরা ব্যাটে বলে কিন্তু তেমন কোনো পারফরমেন্স দেখিনি, সেটা কিন্তু পুরো দলের উপরে একটা ইম্প্যাক্ট ফেলেছে। সুতরাং ক্যাপ্টেন্সি হিসেবে ক্যাপ্টেন্সির সাথে সাথে নিজের যে পারফরমেন্সটা, এটা কিন্তু অনেক ম্যাটার করে। যাই হোক, এরপরে যদি আমরা মিডিল অর্ডারের কথা বলি, মিডিল অর্ডারে অবশ্যই সাকিব আল হাসান আছে, তৌহিদ হৃদয় আছে এবং ফিনিশার হিসেবে আমরা মাহমুদুল্লাহ এবং জাকির হোসেন অনেককে দেখতে পাবো। জাকিরকে নিয়ে অনেক সমালোচনা করা হয়, তার স্ট্রং জোনই হচ্ছে লেগ সাইড
তিনি অফ সাইডে একদমই দুর্বল। এই ব্যাপারটা নিয়ে জাকিরকে নিয়ে অনেক সমালোচনা করা হয়, তিনি অফ সাইডে একদমই দুর্বল এবং অপোনেন্ট টিমগুলো তাকে অফ সাইডেই টার্গেট করে। এরপর আমরা যদি মাহমুদুল্লাহর কথা বলি, সাইলেন্টলি তিনি তার পারফরমেন্সটা করে যাচ্ছে। এই প্রশ্ন হতে পারে মাহমুদুল্লাহ এবং জাকির অনেককে কাকে আসলে 6 নম্বরে খেলা হবে, কাকে 5 নম্বরে খেলা হবে নাকি 7 নম্বরে খেলা হবে, এইটা নিয়ে আসলে অনেক ডিবেট চলতে পারে। তবে হয়তোবা মাহমুদুল্লাহকে হয়তোবা আমরা একটু উপরে দেখতে পারি জাকির অনিকের থেকে। এরপরে আমরা রিশাদকে দেখতে পারি। রিশাদের কিন্তু ব্যাট বলে দুইটারই অ্যাবিলিটি আছে, সেটার কিন্তু প্রমাণ রিশাদ দেখিয়েছে। এরপরে আমরা মাহাদির কথা বলতে পারি। মেহেদী হাসান মিরাজকে কিন্তু সরিয়ে মাহাদিকেই নেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজের টি-20 ক্যারিয়ারটা কিন্তু আহামরি মেহেদী হাসান মিরাজের পক্ষে বলে না, সেই ক্ষেত্রে মাহাদিকে বিবেচনা করা হয়েছে। এরপর সাইফুদ্দিনকে নিয়ে অসংখ্য কথাবার্তা বলা হচ্ছে। সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হলো, হঠাৎ করে সাইফুদ্দিন আসলো এবং জিম্বাবুয়ের বিপক্ষে হাইয়েস্ট উইকেট টেকার ছিল এবং তার ব্যাট করার অ্যাবিলিটিও আমরা জানি এবং বিপিএলেও মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। তারপরেও কেন সাইফুদ্দিনকে নেওয়া হলো না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। সাইফুদ্দিনের পরিবর্তে আমরা দেখলাম তানজিম হাসান সাকিবকে নিল এবং ক্যাপ্টেন কিন্তু পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশ ক্রিকেট টিমের যেই রোলটা আসলে দরকার ফাস্ট বোলিংয়ে, সেটা সাইফুদ্দিনের থেকে তানজিম হাসান সাকিব ভালো করতে পারবে। এবং তাসকিনের একটা ইনজুরি ইস্যু ছিল, সেই কথা বিবেচনা করে কিন্তু আসলে তাসকিন আহমেদকে তো রাখা হয়েছেই এবং তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে সাইফুদ্দিনের পরিবর্তে। মুস্তাফিজকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। মুস্তাফিজ অনেক দিন ধরে কিন্তু আসলে পারফরমেন্সের বাইরে ছিল। আমরা যদি বলি 2024 সালের প্রথম দিকে মুস্তাফিজের পারফরমেন্স কিন্তু আহামরি তেমন কিছুই ছিল না। যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বলি, শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র তিনটা উইকেট পাই 45-এর উপরে অ্যাভারেজ দিয়ে, কিন্তু তিনি যখন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে তখন থেকেই মুস্তাফিজের প্রতি আমাদের আশ্বাসটা আরো একটু বেড়ে যায় এবং লাস্ট ইউএসএ বিপক্ষে তিনি 6 উইকেট পাই। সবকিছু মিলিয়ে মুস্তাফিজকে কিন্তু একটা বড় রোল পালন করতে হবে। তবে এটা ভুলে গেলে চলবে না, কন্ডিশনটা যখন ইউএসএ বা ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশন, ক্যারিবিয়ান কন্ডিশন, তখন কিন্তু মুস্তাফিজের বিপক্ষেই কথা বলার সুযোগটা একটু বেশি। তবে কি মনে হয় মুস্তাফিজ কেমন পারফরমেন্স করতে পারে? তাসকিন আহমেদকে কি আমরা শুরুতেই পাবো কিনা? তিনি ইনজুরির কারণে লাস্ট ম্যাচ থেকে ছিটকে যায়। বাংলাদেশ ক্রিকেট টিমে একটা জিনিস কিন্তু সবচাইতে কমন, সেটা হচ্ছে বাঁহাতি স্পিনার এবং এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের স্পিনিং এর অ্যাটাকের ক্ষেত্রে সবচাইতে স্ট্রং জোন। আমরা এর আগে নাসুমকে দেখতে পেয়েছি, তারপরে আমরা তাইজুলকে দেখতে পেয়েছি, এবার কিন্তু আমরা তানভীর ইসলামকে দেখতে পাবো। তো কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের স্পিন জুটিটা কেমন হতে পারে? সাকিব আল হাসান, মাহাদি এবং তানভীর, সবকিছু মিলে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম এই টি-20 ওয়ার্ল্ড কাপে এই টিমটা নিয়ে কতদূর যেতে পারে? অবশ্যই আমাদের কমেন্টে জানান। সবাইকে ক্রিক ভ্যালির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।